রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স এখন খেলাচ্ছে না, আমার কাছে ব্যাপারটা পুরোপুরি মনে হয় যে তাদের একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ। কেন বললাম কথাটা? কারণ রিশাদ শুরুর দিকে যে ম্যাচগুলো খেলেছেন, যে ম্যাচগুলোতে উইকেট পেয়েছেন, একটা ম্যাচও কিন্তু লাহোরের হোম ভেন্যুতে ছিল না, অর্থাৎ লাহোরের মাঠে ছিল না। সেসব জায়গায় রিশাদ উইকেট পারচেস করেছেন, সাকসেসফুল হয়েছেন। কিন্তু সর্বশেষ ম্যাচটা যেটা রিশাদ খেললেন যে লাহোরের মাটিতে, সেখানে তাকে মাত্র 2 ওভার বোলিং করানো গেছে, যেখানে 18 রান দিয়ে তিনি কোনো উইকেট পান নাই। আমার কাছে মনে হয়েছে যে তাদের টিমের ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে লাহোরের ভেন্যুর যে স্ট্যাটিস্টিক্স বা যে পরিসংখ্যান, সেই জায়গাটায় লেগ স্পিনার খেলানোর চাইতে একজন বাড়তি পেস বোলার খেলানোটা হয়তো বা বেশি উপযোগী। আমরা দেখলাম যে সর্বশেষ 3টা ম্যাচ কিন্তু লাহোর কালান্দার্স তাদের হোম ভেন্যুতে খেলেছে, যার মধ্যে 2টা ম্যাচেই ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে আমরা টম কারেনকে খেলতে দেখেছি রিশাদের জায়গায়। এর আগের ম্যাচটাও যেটা লাহোরে হয়েছিল, সেখানে রিশাদ খেলেছিলেন কিন্তু কোনো উইকেট পান নাই। কিন্তু তার আগের 3টা ম্যাচ, যেই 3 ম্যাচে রিশাদ 8 উইকেট অর্জন করেছেন, প্রত্যেকটা ম্যাচ কিন্তু লাহোরের হোম ভেন্যুর বাইরে ছিল, অর্থাৎ অন্যান্য ভেন্যুতে ছিল। আমরা যদি একটু লাহোরের ভেন্যুতে স্পিনারদের পরিসংখ্যানটা দেখি, তাহলে লেগ স্পিনাররা প্রতি 30 রানে একটা করে উইকেট পেয়েছেন, অন্যদিকে পেস বোলাররা প্রতি 20 রানে একটা করে উইকেট পেয়েছেন। সো পরিসংখ্যান যেখানে বলছে যে লাহোরের হোম ভেন্যুতে টি-20 ক্রিকেটে প্রতি 20 রানে একটা উইকেট পেয়েছেন পেস বোলাররা, প্রতি 30 রানে একটা উইকেট পেয়েছেন লেগ স্পিনাররা, খুব সিম্পলভাবে আপনি কিন্তু একজন পেস বোলারকে, একজন বাড়তি পেস বোলারকে খেলাতে চাইবেন ওই ধরনের ভেন্যুতে। যেটা আমরা দেখতে পেয়েছি যে টম কারান একটু ভ্যারিয়েশন নির্ভর পেস বোলিং করে থাকেন। সো হয়তো বা ওইটা তারা চিন্তা করেছে যে পার্টিকুলার লাহোরের ভেন্যুতে বা পার্টিকুলার লাহোরের ভেন্যুর ওই জায়গাটাতে তারা একজন বাড়তি পেস বোলার নিয়ে খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে। আদারওয়াইজ রিশাদকে ওই আপনি যদি চিন্তা করেন যে একটা ম্যাচের পারফরমেন্সের উপর বেস করে বাদ দিয়ে দেবে, আমার কাছে সেটাকে বাদ মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটা একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ করেছে লাহোর কালান্দার্স। কারণ আমরা একদম যদি লাহোরের ভেন্যু পার্সপেক্টিভে যেটা আমি বলছিলাম, যে সেখানে পেস বোলাররা এগিয়ে থাকেন। আর রিশাদ এর আগের যে ম্যাচগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি 8 উইকেট পেয়েছেন, সেই প্রত্যেকটা ম্যাচ কিন্তু ছিল লাহোরের ভেন্যুর বাইরে, অর্থাৎ তাদের অ্যাওয়ে ম্যাচ ছিল। সো এমনও হতে পারে যে নেক্সট যে অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে লাহোর কালান্দার্স, সেই অ্যাওয়ে ম্যাচগুলোতে রিশাদকে তারা এগিয়ে রাখবে, বিশেষ করে যে সমস্ত উইকেটে তাদের কাছে মনে হবে যে, বা যে সমস্ত ভেন্যুর পার্সপেক্টিভে স্ট্যাটিস্টিক্যাল গবেষণায় দেখা যাবে যে লেগ স্পিনাররা এক্সট্রা বিট অফ ফেভার পেতে পারেন বা সুবিধা পেতে পারেন, তাকে হয়তো বা সেসব জায়গায় তারা ইনকর্পোরেট করতে চাইবে। আর ওইদিকে যদি চিন্তা করেন, তাদের কম্বিনেশনে ড্যারেল মিচেল আছে, ড্যারেল মিচেলের কাছ থেকে ব্যাটিংয়ের সার্ভিসটা তারা পাচ্ছে, বোলিংয়েরও একটা সার্ভিসের জায়গা আছে। এর আগের ম্যাচটা তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন। সো তাকে তো বাদ দেওয়ার কোনো প্রসঙ্গ আসে না। রিশাদকে খেলতে হলে আসলে ওই একটা পার্টিকুলার পজিশনেই আছে, সেটা হচ্ছে টম কারেন না হয় রিশাদ। এখন সেটা আমার কাছে মনে হয় যে ভেন্যুর উপর ডিপেন্ড করে তারা সিদ্ধান্তটা নেবে যে কোন ভেন্যুতে খেলা হচ্ছে। যে ভেন্যুতে পেসাররা একটু এক্সট্রা বিট অফ ফেভার পায় বা ট্রেডিশনালি দেখা যায় যে পেসারদের আধিক্যটা অনেক বেশি থাকে, সেই ভেন্যুতে হয়তো বা টম কারেন খেলবেন। আবার যে ভেন্যুতে তাদের কাছে মনে হবে যে ঠিক আছে রিশাদ ইজ ফিট এনাফ টু প্লে ইন দিস কাইন্ড অফ ভেন্যু, আমার কাছে মনে হয় যে সেখানেই খেলবে। এবং ফ্র্যাঞ্চাইজি লিগে হয় কি, বিশেষ করে বিদেশি প্লেয়ার যারা থাকেন, কোটাই তো থাকে আসলে 4টা। যেহেতু 4টা কোটা থাকে, সেই জায়গাটা অনেক স্ট্র্যাটেজি মেনটেন করে আসলে খেলাতে হয়। সাপোজ আপনি 2জন ব্যাটসম্যান নেবেন, একজন অলরাউন্ডার নেবেন, একজন বোলার নেবেন, একজন বা আপনার এখন কম্বিনেশন অনুযায়ী আসলে সেই বোলারটাকে আপনি পেস বোলার নেবেন নাকি স্পিন বোলার নেবেন। সো অনেক কিছু চিন্তা ভাবনার জায়গা আছে। সো যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে বিদেশিদের খেলাটা অনেক ক্যালকুলেশনের উপর বেস করে হয়। ওই ক্যালকুলেশনের জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে রিশাদ পিছিয়ে গেছেন লাহোর পার্টিকুলার ওই ভেন্যুর উপর বেস করে। কারণ রিশাদ লাহোরে যে ম্যাচটা খেলেছেন, সেই ম্যাচে কিন্তু তাকে 4 ওভারও বোলিং করার নেই তাদের ক্যাপ্টেন। বিষয়টা এরকম না যে 2 ওভারে 18 রান দিলে তারপর আর তাকে বোলিং করানো যাবে না। কিন্তু ওই ভেন্যুতে মনে হয়েছে হয়তো বা তাদের কাছে যে ঠিক আছে, আমরা এর চাইতে পেস বোলারকে বা মিডিয়াম পেস বোলারকে ব্যবহার করি। বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ার আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে পাবেন না। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে বাংলাদেশের এখানকার ক্রিকেট সিস্টেম। দেখেন, প্রথমত আপনি আমি পড়ে আছি যে তার বয়স 14 নাকি 16 নাকি 18 সেই প্রসঙ্গ নিয়ে। আপনি আমি এরকম তার বয়স 14 নাকি 16 সেই প্রসঙ্গ নিয়ে ডিবেট করতে থাকবো, আর তারা সেদিকে সেঞ্চুরির পর সেঞ্চুরি মারতে থাকবেন। এটাই আসলে তাদের সাথে আমাদের সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা। একটা বিষয় চিন্তা করে দেখেন, আমি প্রথম বৈভব সূর্যবংশীকে দেখেছি আসলে আন্ডার-19 ইয়ুথ টেস্টের সময়, অর্থাৎ ইন্ডিয়া আন্ডার-19 এবং অস্ট্রেলিয়া আন্ডার-19 মধ্যকার একটা ইয়ুথ টেস্ট ম্যাচ হয়েছিল, যেখানে সম্ভবত 54 বা 55 বলে একটা সেঞ্চুরি করেছিলেন বৈভব সূর্যবংশী। এবং তখনই আমি প্রথম তাকে দেখি। ইনফ্যাক্ট তার বয়স 14 বা 15 সেটা আমি জানতাম না, কিন্তু এই ব্যাটসম্যানটার ব্যাটিং তখনই আমার নজরে এসেছে। এখন এই যে কনসেপ্টটা আমি বললাম যে ইয়ুথ টেস্ট ম্যাচ, অর্থাৎ আন্ডার-19 লেভেলের টেস্ট ম্যাচ, আমাদের বাংলাদেশে আসলে আন্ডার-19 লেভেলে আমরা কয়টা টেস্ট ম্যাচ খেলি? আমি যদি একটু আপনাকে পরিসংখ্যানের আলোকে জানাই, তাহলে 2022 সালে আমরা একবার একটা টেস্ট ম্যাচ খেলেছিলাম আন্ডার-19 লেভেলে, 2023 সালে আমরা একবার একটা টেস্ট ম্যাচ খেলেছি আন্ডার-19 লেভেলে, এবং সেটা
আফগানিস্তানের সঙ্গে। আমাদের এই যে আজিজুল হাকিম তামিমদের যে ব্যাচটা, আপনি চিন্তা করে দেখেন যে তারা কি কোনো ইয়ুথ টেস্ট ম্যাচ খেলেছে? তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ইয়ুথ টেস্ট ম্যাচ খেলেনি। আমরা এখন পর্যন্ত তাদের জন্য আয়োজনও করিনি। জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিমরা এখন খেলছেন ওয়ানডে ফরম্যাটে। সামনে তারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিচ্ছেন। আমাদের এখানে হয় কি, ওই যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতবো বা ওয়ার্ল্ড কাপ একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে আমরা আসলে ওই চিন্তাটা করি। বাট ইন্ডিয়াতে ব্যাপারটা আসলে সেরকম না। একটা ক্যালেন্ডার ইয়ারে বৈভব সূর্যবংশী 50টা সেঞ্চুরি করেছেন, সেটা আমরা জানি। এখন 50টা সেঞ্চুরি করতে একটা প্লেয়ারকে মিনিমাম 70 থেকে 80টা ম্যাচ খেলতে হয়। তার মানে এক বছরে 70 থেকে 80টা ম্যাচ আপনি খেলার পর 50টা সেঞ্চুরি করতে পারেন। আমাদের এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে 5-7 বছরেও এজ লেভেলের প্লেয়াররা 60 থেকে 70টা ম্যাচ খেলার কোনো সুযোগ পায় না। সেই খেলার অপরচুনিটির জায়গাটাই কম। তাকে আমরা জানি বৈভব সূর্যবংশী তিনি বিহারের আন্ডার-19 টিমে প্রথম খেলেছেন। তাদের যে ভিনু মানকান ট্রফি হয়, সেখান থেকে পরবর্তী সময়ে তাকে ডিরেক্ট রঞ্জি টিমে, বিহারের রঞ্জি টিমে তাকে দেয়া হয়েছে। এবং ওই যে যেটা হয় যে রাজ্যভিত্তিক ক্রিকেটে বা যখন ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজ করা অবস্থাতে আছে, তখন এই ট্যালেন্টগুলো, এই প্লেয়ারগুলোকে অনেক বেশি মাত্রায় নার্চার করা যায়। যেমন আমাদের এখানে ক্রিকেটটা শুধুমাত্র মিরপুর কেন্দ্রিক, তাদের ওখানে ব্যাপারটা কিন্তু সেরকম না। তাদের ওখানে ক্রিকেটটা প্রত্যেকটা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, তারা বিসিসিআই তো তাদের একটা গভর্নিং বডি আছে। এখন ওই এক জায়গায় বিসিসিআইতে বসে পুরো বিষয় তো নিয়ন্ত্রণ করা যায় না। সো তাদের ক্রিকেটটা একটা ভাগ করা আছে এবং প্রত্যেকটা জায়গাটা আমাদের একটা ক্রিকেট বোর্ডের মতো। ধরেন আমাদের যে একটা ক্রিকেট বোর্ড, তাদের প্রত্যেকটা রাজ্যভিত্তিক যে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো আছে, সেগুলো হচ্ছে একটা ক্রিকেট বোর্ডের মতো। সো ওইসব জায়গা থেকে প্লেয়ার বেরিয়ে আসাটা খুব স্বাভাবিক। আপনি দেখেন যে এই যে আইপিএল একটা সেঞ্চুরি করলেন, তারপর তাকে নিয়ে অনেক ক্রেজ। এরই মধ্যে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে নিয়ে পরবর্তী পরিকল্পনা শুরু করে দিয়েছে, সেটা রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে। আমরা যতদূর বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে এখন কি হবে, এখন বৈভব সূর্যবংশীর কাছে কোনো একটা কোম্পানি আসবে যে আগামী 4 বছরের জন্য 20 কোটি টাকার একটা স্পন্সরশিপ ডিল নিয়ে। আবার দুদিন পর আরেকটা কোম্পানি আসবে যে আমরা 20 কোটি না, আমরা 40 কোটি টাকা দিব। তো এই ধরনের ছেলেদের যেটা হয় যে এই বয়সে লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। তারা দুইটা ক্রাইটেরিয়ায় ভাগ করেছে, একটা হচ্ছে শুভমান গিল হাইওয়ে, আরেকটা তারা ভাগ করেছে হচ্ছে পৃথ্বী শ লেন। এখন তিনি কোন দিকে যাবে, শুভমান গিলের পথে যাবে নাকি পৃথ্বী শর পথে যাবে, সেটা রাহুল দ্রাবিড় এখন ডিসাইড করছেন। যে এই যে 20 কোটি 40 কোটি এই সমস্ত বিষয় নিয়ে তাকে যাতে ডিল করতে না হয়, কিংবা তিনি এখন যখন আইপিএল শেষ করে তার নিজের স্টেটে যাবেন, বিহারের কোনো পলিটিশিয়ান তাকে যে ডেকে ফটো সেশন করা, জনসভায় তাকে বক্তৃতা দেয়া, এই সমস্ত কাজগুলো যাতে না করতে পারেন, এসব জায়গা থেকে যাতে তাকে বাঁচিয়ে রাখা যায়, সেই ব্যাপারে রাহুল দ্রাবিড়রা কিন্তু এখন থেকেই পরিকল্পনা করছেন। তার মানে আপনি চিন্তা করে দেখেন যে কতটুকু সুদূর প্রসারী চিন্তাভাবনা তারা করে ফর দ্য ক্রিকেটার্স। মানে এইখান থেকে যখন সে যাবে, তারপরেও কিন্তু মনিটরিংয়ের আওতায় থাকবে। সো সব কিছু মিলে আপনি স্ট্রাকচার, ডোমেস্টিক কাঠামো, এগুলোই কিন্তু আসলে মূল বিষয় একটা প্লেয়ার উঠিয়ে আনার ক্ষেত্রে, যেটা তাদের দেশে আছে, আমাদের দেশে আমরা আসলে অনেক পেছানো।